আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো সাধারণ জ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ যে সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলো নিয়ে আপনাদের ভয় থাকে সকল চাকরি পরীক্ষার জন্য, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক, বিসিএস এবং 11 থেকে 20তম গ্রেডের অন্য যে কোনো চাকরি পরীক্ষার জন্য সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলো, বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি, এটার যে কোনো সাম্প্রতিক যে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক অংশগুলো আছে যেগুলো সামনের পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু আপনাদের সামনে পরীক্ষাগুলো আসছে, এখন থেকে অল্প অল্প করে সাম্প্রতিক অংশগুলো পড়া শুরু করতে পারেন। এবং এই সাম্প্রতিক অংশগুলোর প্রস্তুতি কিভাবে নেবেন বা কি কি প্রশ্ন আসতে পারে একেবারে সবগুলো সুন্দর করে গুছিয়ে নোট করার ব্যবস্থা করেছি আমরা। তো এই লাইভটার মধ্যে আপনারা ইনশাল্লাহ এইটুকু একেবারে সম্পূর্ণ বিস্তারিত নোট করে নিতে পারবেন। তো সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ বিষয়গুলি থেকে অন্তর্বর্তীকালীন সরকার, বাজেট 2024-25, অর্থনৈতিক সমীক্ষা 2024 এবং আমাদের জনশুমারি ও গৃহ গণনা 2022 এবং আমাদের এছাড়া রয়েছে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, 10টা সংস্কার কমিশন সম্পর্কে বিস্তারিত, এবং সর্বশেষ মন্ত্রণালয়গুলো যে বন্টন করা হয়েছে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে, ওইটার সর্বশেষ। এবং এর বাইরে রয়েছে আমাদের খেলাধুলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে আপডেট, ওই আপডেটগুলো পাবেন। এবং এর বাইরে পাবেন হলো আমাদের সর্বশেষ যে অলিম্পিক গেমস হয়েছে, ওই অলিম্পিক গেমস সম্পর্কে এবং খেলাধুলার অন্যান্য যে আইটেমগুলো আছে সেগুলো সম্পর্কে। পাশাপাশি ন্যাটো, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এই সমস্ত এরকম গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোর যারা প্রধান রয়েছেন, বর্তমান প্রধান, ওনাদের নামগুলো পাবেন। এরপরে আজকের এই লাইভটার মধ্যে থাকছে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আমাদের যে আছে বর্তমান বাংলাদেশের যে সাংবিধানিক কমিটিগুলো আছে বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোর যারা বর্তমান প্রধান আছেন, যেমন আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেলকে, আমাদের বর্তমান প্রধান বিচারপতিকে, বর্তমান রাষ্ট্রপতিকে, বর্তমান সেনা প্রধানকে, এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটা লাইভের মধ্যেই পেয়ে যাবেন। এর বাইরে আন্তর্জাতিক বিষয়গুলিতে নোবেল পুরস্কার, যেটা 2024 সালে যে নোবেল পুরস্কার দেওয়া হলো, সর্বশেষ নোবেল পুরস্কারের বিস্তারিত এটার মধ্যে পাবেন। এছাড়া অন্যান্য যতটুকু সাম্প্রতিক অংশ আপনাদের প্রয়োজন, এই একটা লাইভের মধ্যে আশা করি একেবারে সাম্প্রতিক অংশের সবটুকু আপনারা গুছিয়ে পাবেন। এবং এটা সকল চাকরি পরীক্ষার জন্য সমানভাবে প্রযোজ্য। নিবন্ধন, প্রাইমারি, ব্যাংক, বিসিএস এবং 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষার জন্য এই লাইভটায় সাম্প্রতিক অংশে যা যা প্রশ্ন আসে সবকিছু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো শুরুতেই বলছি, যারা এই লাইভটা দেখবেন, লাইভটা শেয়ার দিয়ে রাখলে অন্যরাও এটা থেকে উপকৃত হতে পারে, অথবা অন্যদেরকে মেনশন করলে ওনারা এই লাইভটায় যুক্ত হতে পারে। আর অন্যরা উপকৃত হলে আপনার আমার তো কোনো লস নেই। তো আপনি আপনার বন্ধু বান্ধব যারা আছে ওনাদেরকে মেনশন দিতে পারেন, অথবা শেয়ার করে রাখলে ওনারা এটা সম্পর্কে জানতে পারবে। চলেন আমরা শুরু করছি। সকল চাকরি পরীক্ষার জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ যে সাম্প্রতিক প্রশ্নোত্তর সাধারণ জ্ঞান অংশের বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি, দুইটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। সর্বপ্রথম আছে, দেখেন, আমাদের জাতীয় বাজেট 2024-25, আবার বাজেট আসতেছে আগামী জুন মাসে। তো আগামী জুন মাসের আগ পর্যন্ত যতগুলো পরীক্ষা হবে, সব পরীক্ষাগুলোর জন্য এই বাজেটটাই কার্যকরী থাকবে এবং এই বাজেটটা অবশ্যই অবশ্যই আপনাকে পড়তে হবে। তাহলে দেখেন, এই বাজেটের কোন কোন অংশটুকু অবশ্যই মুখস্থ রাখতে হবে অথবা খাতায় নোট করে রাখবেন, সেই অংশগুলো সম্পর্কে প্রথমে আলোচনা করি। প্রথমে বাজেট সম্পর্কে যদি আলোচনা করি, এইবারের বাজেটটা কততম বাজেট, এইবারের বাজেটটা কততম বাজেট, এইটা একটু আপনারা পারলে প্রশ্নের উত্তর দেন। এইবারের বাজেট কততম বাজেট, এইটা সম্পর্কে আগে একটু কমেন্ট করেন। এইবারের বাজেট কততম বাজেট। এখানে দেখেন, প্রথম যে বাজেট, বর্তমান বাজেট কততম, 51, 52, 53। আপনারা উত্তর করেন, তারপরে আমি বাজেটের আলোচনায় চলে যাচ্ছি। 51, 52, 53তম এইবারের বাজেট কততম বাজেট? আচ্ছা, অন্তর্বর্তীকালীন বাজেট সহ এই বাজেটটা হলো 53তম বাজেট। এইবারের সর্বশেষ যে বাজেট, বাজেট 2023-24, এটা হলো বর্তমানে 53তম বাজেট এবং এই বাজেটটাই আপনারা পরবর্তী পরীক্ষা পর্যন্ত পড়তে হবে। সো আগামী 6 থেকে 8 মাসের জন্য এই একটা বাজেট, এইটাই আপনার পুরোটা মুখস্থ করতে হবে। এখন দেখেন, বাজেটের কি কি অংশ মুখস্থ করতে হয় সেই গুরুত্বপূর্ণ অংশগুলো সম্পর্কে বলি। এটা 53তম বাজেট। প্রথমে বাজেটের মোট আকার, অর্থাৎ বাজেটে কত টাকা আছে, 7,97,000 কোটি টাকার এইবারের বাজেটটা, 7,97,000 কোটি টাকা। এবং 7,97,000 কোটি টাকা আমার মনে হয় সংখ্যায় আপনারা কেউ লিখতে পারবেন না। 7,97,000 কোটিতে কয়টা শূন্য হয়, কেউ বলতে পারেন? 7,97,000 কোটিতে কয়টা শূন্য আছে বলেন তো পারলে? 7,97,000 কোটি, এটা এটা কয়টা শূন্য হয়? 7 লক্ষ কোটি টাকা বা প্রায় 8 লক্ষ কোটি টাকা। 8 লক্ষ কোটি টাকায় কয়টা শূন্য হয় আমি নিজেও জানি না। ধরেন একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই কোটির সাথে যদি আরো আপনি লক্ষ যোগ করেন, তাহলে লক্ষের হলো আরো 5টা শূন্য। মোট বোধহয় হলো আপনার কয়টা হয়, 13টা শূন্য হয়, এরকম কিছু একটা হবে। আপনারা একটু লেখেন তো দেখি। তো বাজেট হলো 7,97,000 কোটি টাকার বাজেট। বাজেট সম্পর্কে একটা সহজ হিসাব, যে আমাদের বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে কত। বাজেট হয় দুই ধরনের, একটা হলো আপনার ঘাটতি বাজেট, একটা হলো উদ্বৃত্ত বাজেট। বাজেট হয় দুই ধরনের, একটা সুষম, একটা অসম। সুষম মানে যেখানে সমান আয় সমান ব্যয়, আর অসম বাজেট হলো আয় সমান
কিন্তু ব্যয় তার থেকে বেশি অথবা কম, অর্থাৎ আপনি আয় করলেন 100 টাকা কিন্তু ব্যয় দেখালেন 150 টাকা, এই বাজেটটাকে বলা হয় ঘাটতি বাজেট। তো বাংলাদেশে বাজেট হয় প্রতি বছর ঘাটতি বাজেট, বাংলাদেশের বাজেট হয় ঘাটতি বাজেট। 7,97,000 লিখছেন, 7,97,000 কোটি, অর্থাৎ 7,97,000-এর পরে আরো অনেকগুলো শূন্য পড়বে, কোটিতে যতগুলো শূন্য হয় অতগুলো শূন্য পড়ে। যাই হোক, ওই সংখ্যা লেখা জরুরি না, জরুরি হলো বাজেটের আকার কত, 7,97,000 কোটি টাকা। এবং বাজেটের সামগ্রিক ঘাটতি কত, আমাদের বাজেটে ঘাটতি কত, আমাদের বাজেটে ঘাটতি 2,51,600 কোটি টাকা। রাউন্ড ফিগার হিসেবে আপনি ধরতে পারেন 2,51,000 কোটি টাকা হলো বাজেট ঘাটতি, 2,51,000 কোটি টাকা হলো বাজেট ঘাটতি। তাহলে এইখান থেকে আমরা পাই কি, আমাদের বাজেটে টোটাল ইনকাম কত, আমাদের বাজেটে টোটাল ইনকাম কত, আমার বাজেটে টোটাল ইনকাম হলো যা ঘাটতি আছে এইখানের সাথে যতটুকু বাকি আছে ওইটা হলো আমার বাজেটে ইনকাম ধরা হয়েছে বা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অর্থাৎ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,46,000 কোটি টাকা, এটা হলো বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। এটা একটু আলাদা করে লিখে রাখেন, বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, রাজস্ব মানে হলো ট্যাক্স, জনগণের কাছ থেকে যে ট্যাক্সগুলো নেওয়া হয়, এর মধ্যে আছে আয়কর, মূল্য সংযোজন কর বা ভ্যাট, এরপরে আছে ভূমির খাজনা বা এরকম যে খাজনাগুলো, এই খাজনার পরিমাণ হলো 5,46,000 কোটি টাকা, 5,46,000 কোটি টাকা, 5,46,000 কোটি টাকা, এটা হলো আমার 5,46,000 কোটি টাকা, এটা হলো আমার রাজস্ব আয়। আর এইটুকু আমার আয়, আর আমার ব্যয় হলো কত, আমার ব্যয় হলো 7,97,000 কোটি টাকা। তাহলে যতটুকু আমার বাকি থাকে এই অংশটুকু হলো আমার বাজেট ঘাটতি। তাহলে আমার বাজেট ঘাটতি আছে কত, 2.5 লক্ষ কোটি টাকা বা 2,51,000 কোটি টাকা, রাউন্ড ফিগারের থেকে 1,000 কোটি টাকা বেশি। 2,51,000 কোটি টাকা হলো আমাদের বাজেটে ঘাটতি। বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,46,000 কোটি টাকা এবং বাজেটে সামগ্রিক ঘাটতি আছে 2,51,000 কোটি টাকা এবং বাজেটের মোট আকার হলো 7,97,000 কোটি টাকা। নেক্সট আসেন বাজেটে আমাদের উন্নয়ন খাত, যেটা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এইটার পূর্ণরূপটা একটু লিখে নেন। এটার পূর্ণরূপটা পরীক্ষায় আসছিল, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি। বাজেটে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি, ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এটার জন্য ব্যয় ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। 2,65,000 কোটি টাকা বাজেটে সামগ্রিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটার জন্য ব্যয় ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। অর্থাৎ বার্ষিক যে উন্নয়ন কর্মসূচি বা উন্নয়নের ব্যয় ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। এর বাইরে আর মাত্র দুইটা জিনিস জানলেই হবে বাজেট সম্পর্কে। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত, জিডিপি প্রবৃদ্ধির হার এটার লক্ষ্যমাত্রা বা জিডিপি গ্রোথ রেট ধরা হয়েছে 6.75 এবং বর্তমান বাজেটে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে যে বর্তমান বাজেটে আমাদের মূল্যস্ফীতির হারের লক্ষ্যমাত্রা কত। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। মূল্যস্ফীতি বর্তমানে আসে 9.74%। বর্তমান মূল্যস্ফীতি হলো 9.74%। এডিপির পূর্ণরূপ কি সবাই পারেন? এডিপির পূর্ণরূপটা একটু লিখে রাখেন, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এডিপি মানে হলো অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবং বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা বর্তমানে আছে 5.8, কিন্তু প্রক্ষেপিত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75%। প্রক্ষেপিত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75%। এবং আমাদের বাজেটে মূল্যস্ফীতির বা মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, যেটা বর্তমানে আছে 9.74%। বর্তমানে আছে 9.74%। আমার সাথে সাথে কমেন্টে লিখেন, তাহলে আপনার একবারে পড়াটা হয়ে যাবে। বাজেট সম্পর্কে আমি 3-4টা প্রশ্ন করব, এইখান থেকেই কিন্তু একটু পরে আপনাদের প্রশ্ন করবে, একবারে আমার সাথেই বাজেট পড়া আপনার শেষ। বাজেটে টোটাল ফিগার পড়তে হবে 1টা 2টা 3টা 4টা আর এই 2টা 6টা ফিগার পড়তে হবে, তাহলে আপনি বাজেট 2024-25 পড়া শেষ। এটা হলো 53তম বাজেট। প্রথমে এই বাজেটের আকার কত, আপনি আমার সাথে সাথে কমেন্টে রিপ্লাই দিলে খুব দ্রুত আপনার দেখবেন যে এই জিনিসটা পড়া হয়ে যাচ্ছে। প্রথমে যদি বলি বাজেটের আকার কত, আমি একটা করে প্রশ্ন লিখি, আপনারা যদি এটার উত্তর সঠিকভাবে দিতে পারেন তাহলে বাজেট পড়া শেষ। বাজেটের পরে আমরা চলে যাব বাজেটের যে পরে অন্তর্বর্তীকালীন সরকার, অর্থনৈতিক সমীক্ষা এবং আমাদের জনশুমারি ও গৃহগণনা 2022। বাজেটের আকার কত, এটা একটু কমেন্টে লেখেন। বাজেটের আকার কত এবং বাজেটে ঘাটতি কত, বাজেটের আকার কত এবং আমাদের এইবারের বাজেট 2024-25 এখানে ঘাটতি কত, এই দুইটা ফিগার একটু লেখেন, প্রত্যেকে দেখি যে কতটুকু মনে থাকে। একবারে দুইটাই লিখতে পারেন, দুইটা আলাদা আলাদা করে কমেন্ট করতে পারেন। এইবারের বাজেট আকার কত, অর্থাৎ বাজেট মোট কত টাকার বাজেট, একটা হলো কত টাকার বাজেট, আরেকটা হলো বাজেটে ঘাটতি কত, আরেকটা হলো বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কত। এইবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কত,
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কত। এই তিনটা জিনিস জানলে বাজেটের 50% পড়া আপনার শেষ। বাজেটের 50% পড়া আপনার শেষ। বাজেটের প্রথম প্রশ্নটাই আসে যে বাজেটের আকার কত। এই বাজেটটা হলো আমাদের 2024-25 সালের বাজেট এবং এইটা হলো আমাদের 53তম বাজেট। এবং এই 53তম বাজেটে অনেকেই আকার অলরেডি লিখে ফেলছেন কমেন্টে, 7,97,000 কোটি। রূপা ইসলাম, তো আমরা প্রথম পেলাম 7,97,000 কোটি টাকা। 7,97,000 কোটি, এই গেল একটা। দেখবেন আমার সাথে সাথে আপনার বাজেট পড়া শেষ। চেষ্টা করবেন খাতা দেখে না লেখার, বা আগেটা না দেখে লেখার চেষ্টা করবেন, মুখস্থ লেখার চেষ্টা করবেন, তাহলে একবারে আমার সাথে পড়া শেষ হয়ে যাবে। ঘাটতি হলো বাজেটে 2,41,000 কোটি টাকা, এটা হলো বাজেটের ঘাটতি। এবং বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কত, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ওই কর্নারে আলাদা করে লিখে দিয়েছিলাম। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2 লাখ, বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা। তাহলে কত হয়, 40 আর 50 90, 6 আর 1 7। এই হলো আমার 7,97,000 কোটি টাকার বাজেট, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2 লাখ না, সরি, রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,56,000 কোটি টাকা। এই হলো আমার বাজেটের ঘাটতি এবং অন্যান্য বিষয়গুলো। বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75% এবং বাজেটে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 6.5%। আর বাজেটে এখান থেকে আরেকটা জিনিস সম্পর্কে অবশ্যই জেনে রাখতে হবে বাজেট সম্পর্কে, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সেটা হলো বাজেটে সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কোনটি। বরাবরের মতোই জনপ্রশাসন খাত সর্বোচ্চ বরাদ্দকৃত খাত। এই ফিগারটা বা সংখ্যাটা কখনোই মুখস্থ করতে যাবেন না, অনেকে এটা মুখস্থ করতে গিয়ে প্যাচ লাগাই ফেলে। এইটা মুখস্থ করার দরকার নেই। বাজেটে জনপ্রশাসন খাত হলো সর্বোচ্চ বরাদ্দকৃত খাত, আর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ হলো শিক্ষা ও প্রযুক্তি খাতে। শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ এবং সর্বোচ্চ বরাদ্দকৃত খাত হলো জনপ্রশাসন মন্ত্রণালয়। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ আছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপরে, পরিবহন ও যোগাযোগ। তো এইখানে যেটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যদি সেটার কথা আমি বলে দেই, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আমাদের বাজেট 2024-25 বা আমাদের 53তম বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কততম। শিক্ষা খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ এবং এই বরাদ্দের পরিমাণ হলো 1,11,157 কোটি টাকা। 1,11,157 কোটি টাকা বাজেটে বরাদ্দ হয়েছে শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতের জন্য। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাজেট 2024-25-এ শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দের পরিমাণ কত। এই ফিগারটা মনে রাখবেন, 111 মানে 1,11,000 কোটি টাকা। 111 বা 1,11,000 কোটি টাকা, এটা হলো শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দের পরিমাণ। শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দের পরিমাণ। এবং এইখানে আরেকটা ফিগার মনে রাখবেন, সেটা হলো করমুক্ত আয় সীমা কত। এইটা বিভিন্ন চাকরির পরীক্ষায়, ব্যাংক, এরপরে হলো আপনার জীবন বীমা কর্পোরেশন, এরপরে হলো আপনার আইবিএস, এই এক্সামগুলো নেয়, সবগুলো এক্সামে এই প্রশ্নটা আসছে, কমন একটা প্রশ্ন, যে বাংলাদেশে করমুক্ত আয়সীমা কত। তো সাধারণ ব্যক্তির জন্য করমুক্ত আয়সীমা হলো 3,50,000 টাকা, অর্থাৎ 12 মাসে বা 1 বছরে একজন ব্যক্তি যদি টোটাল 3,50,000 বা তার থেকে কম ইনকাম করে, তাহলে তাকে কর দেয়া লাগবে না। এটাকেই বলা হয় করমুক্ত আয়সীমা। তাহলে এইটাকে বলা হয় করমুক্ত আয়সীমা। তো বাজেটে করমুক্ত আয়সীমা কত, বাজেটে করমুক্ত আয়সীমা 350 বা 3,50,000 টাকা। 3,50,000 টাকা, এটা হলো সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা, 3,50,000 টাকা। আর এখান থেকে আর বাকি যেগুলো আছে, এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করমুক্ত আয়সীমা কত, 4,75,000 কোটি টাকা এবং মহিলা ও 65 বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য 4 লক্ষ টাকা। আর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বাজেটে করমুক্ত আয়সীমা 5 লক্ষ টাকা। তো এখানে ফিগারটা দেখেন, ফিগারটা শুরু হয় 3,50,000 কোটি টাকা থেকে এবং ফিগারটায় আছে মহিলা ও 65 বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য 4 লাখ টাকা এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষজনের জন্য এটা আছে 4,75,000 কোটি টাকা আর মুক্তিযোদ্ধাদের জন্য 5 লাখ টাকা, অর্থাৎ 3,50,000 4 লাখ, 3,50,000 4 লাখ, আর ওই পাশে আছে 4,75,000 4,75,000 আর এইখানে আছে 5 লক্ষ কোটি টাকা। এটা হলো বাজেটের করমুক্ত আয়সীমা। এরপরে আসেন অন্তর্বর্তীকালীন সরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই সরকারটা সম্পর্কে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরবর্তী চাকরি পরীক্ষার জন্য আপনার প্রশ্ন আসতে পারে। সেটা হলো বাজেটের পরে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার, এইখানে আপনার 3টা তারিখ গুরুত্বপূর্ণ। 1 নম্বর তারিখটা হলো রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন কবে। উত্তরে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন 6 আগস্ট 2024 এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় কবে বা অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে কবে। অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে 8 আগস্ট 2024। অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে 8 আগস্ট 2024। এই 2টা তারিখ খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে কবে বা বিলুপ্ত করা হয় কবে, এই 2টা জিনিস। একটা হলো 6 আগস্ট 2024, একটা হলো 8 আগস্ট 2024। একটা হলো 6 আগস্ট 2024,
একটা হলো 8 আগস্ট 2024, এই দুইটা তারিখ মনে রাখবেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রধান আছে ওনাদের বা অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে ওনাদের সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। আপনারা আগামী জুন জুলাই পর্যন্ত মোট যতগুলো পরীক্ষায় দিবেন সেইখানে এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসতে পারে, সেরকম টপিকগুলো বাছাই করে নেওয়া হয়েছে। তো এখন দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান মোট সদস্য হলো 24 জন। অন্তর্বর্তীকালীন সরকারের মোট সদস্য 24 জন, 3 জন সদস্য আরো অন্তর্বর্তীকালীন সরকারে বৃদ্ধি পেয়েছে রিসেন্টলি। টোটালি আগে ছিল 21 জন, তার সাথে আরো 3 জন বৃদ্ধি পেয়েছে, মোস্তফা সরোয়ার ফারুকী, শেখ বশিরউদ্দিন এবং মাহফুজ আলম। মাহফুজ আলমকে এখনো কোনো মন্ত্রণালয়ে দেওয়া হয়নি, উনি ফাঁকা আছেন। তো কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন এইটা পরীক্ষায় প্রশ্ন আসবে অবশ্যই। তো এখান থেকে কোন কোন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ আমি এরকম বাছাই করা কয়েকটা মন্ত্রণালয় সম্পর্কে লিখে দিব। তার আগে একটু লিখবেন যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা আছে কয়জন। উত্তর, অন্তর্বর্তীকালীন সরকারে নারী উপদেষ্টা আছে 4 জন। অন্তর্বর্তীকালীন সরকারে নারী উপদেষ্টা আছে 4 জন। অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্র উপদেষ্টা আছে কতজন, বা ছাত্র সমন্বয়কদের মধ্যে উপদেষ্টা আছে কতজন। উত্তর, 2 জন। এবং আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারে আরেকটা প্রশ্ন আসতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারে টোটাল সেনাবাহিনীর কতজন উপদেষ্টা রয়েছে বা সাবেক সেনা কর্মকর্তা এরকম কতজন সদস্য রয়েছে। উত্তর, অন্তর্বর্তীকালীন সরকারে সেনাবাহিনীর সদস্য সংখ্যা, অন্তর্বর্তীকালীন সরকারে সেনাবাহিনীর সদস্য সংখ্যা 2 জন। একজন হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আছে সাবেক লেফটেন্যান্ট জেনারেল। এই তিনটাই আসা শুরু হয়েছে অলরেডি, হাসনা হিমু। হ্যাঁ, যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে এই ক্লাসটা কত কত গুরুত্বপূর্ণ। এখান থেকে কত প্রশ্ন আপনারা কমন পাবেন আমি বলতে পারি না, তবে সামনের যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এই প্রশ্নগুলো খুবই 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 ভাইটাল, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন নারী উপদেষ্টা আছে 4 জন, ছাত্র উপদেষ্টা আছে 2 জন, সেনাবাহিনীর আছে 2 জন, এছাড়া অন্যান্য উপদেষ্টারা রয়েছেন। এবং এর মধ্যে আরেকটা প্রশ্ন আছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে মুক্তিযোদ্ধা আছে কতজন। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা এদের মধ্যে মুক্তিযোদ্ধা আছেন কে। উত্তর, এদের মধ্যে মুক্তিযোদ্ধা বা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন একজন, ফারুক-ই আজম বীর প্রতীক। ফারুক-ই আজম বীর প্রতীক উনি হলো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। উনি হলো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ফারুক-ই আজম বীর প্রতীক। উনি হলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আপনাদের কি বোরিং লাগতেছে নাকি বুঝতেছেন জিনিসটা গুরুত্বপূর্ণ কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। আর অবশ্যই আপনারা যদি লাইভটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেন, অন্যরাও জানুক। ছাত্র উপদেষ্টা 2 জন, ঐশী দাস গুপ্তা। ছাত্র উপদেষ্টা 3 জন, 3 জন না 2 জন ছাত্র উপদেষ্টা। ঐশী আপু ভালো আছেন না? আপনি প্রাইমারির ভাইবা দিয়েছিলেন, আপনার ফলাফলের কি অবস্থা? তো এখন আছেন ফ্রিডম ফাইটার একজন, উনি হলো বীর প্রতীক খেতাবপ্রাপ্ত জনাব ফারুক-ই আজম বীর প্রতীক। উনি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন? উনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন। স্যার 2 জন কেন, 3 জন হবে না? হ্যাঁ 3 জন হবে, ভেরি গুড। আরেকটা, উনি এখনো মন্ত্রণালয় পায়নি, মাহফুজ আলম ওনাকে রিসেন্টলি দেওয়া হয়েছে। তো 4 জন আর হলো 3 জন, এটা একটু 3 জন লেখেন কেটে, কারণ জনাব মাহফুজ আলম ওনাকে মন্ত্রণালয়ে দেওয়া না হলেও উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জনাব মাহফুজ আলম উনি আগে দায়িত্বে ছিলেন কোথায়? উনি আগে দায়িত্বে ছিলেন আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ওনাকে নেয়ার পরে, ওইখান থেকে সরিয়ে নেওয়ার পরে ওনাকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এখনো উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এখনো ওনাকে কোনো মন্ত্রণালয় বন্টন করা হয়নি। সেই হিসেবে ছাত্র উপদেষ্টা কিন্তু 3 জন। এখন ছাত্র উপদেষ্টা এখন বর্তমানে 3 জন, নারী উপদেষ্টা 4 জন এবং সেনাবাহিনীর আছে 2 জন। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং আমাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। ওনাদের নামগুলো আমি একটু পরে লিখে দিচ্ছি। নামগুলো কি লিখে দিব নাকি নামের দরকার নাই? শেষে লিখে দেই নামগুলো, একেবারে মন্ত্রণালয়ের যে নামগুলো আছে নামগুলো শেষে লিখে দিব না এখন লিখে দিব? আপনারা একটু কমেন্টে বলেন, তাহলে আগে নামগুলো লিখবো নাকি সামনে যাব? জনাব ফারুক-ই আজম বীর প্রতীক উনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, পাশাপাশি ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আমরা কি এই সরকারের উপদেষ্টা মন্ডলী ওনাদের নামটা আগে লিখে দিব নাকি সামনের পড়াগুলো পড়ে শেষে ওনাদের নাম সম্পর্কে আলোচনা করবো? আপনারা কমেন্ট করেন, আমি দেখি পরের স্লাইডে এরপরে কি আছে। এরপরে আছে রাষ্ট্র সংস্কারের 10টি কমিশন গঠন করা হয়েছে। রাষ্ট্র সংস্কারের যে 10টি কমিশন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমিশনগুলো আছে, 1 নম্বর হলো অধ্যাপক আলী রিয়াজ। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আমি বলি 5 স্টার কোনো প্রশ্ন থাকে সংস্কার কমিশন থেকে, তাহলে 5 স্টার প্রশ্ন হলো এইটা, অধ্যাপক আলী রিয়াজ উনি হলো সংবিধান সংস্কার কমিশনের প্রধান। এই যে 10টা সংস্কার কমিশন, মোট কতটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে? উত্তর, মোট 10টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এবং এই 10টি সংস্কার কমিশন
এই 10টা সংস্কার কমিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সংবিধান সংস্কার কমিশন, এবং এই সংবিধান সংস্কার কমিশনের প্রধান উনি হলেন আলী রিয়াজ। এছাড়া আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কার কমিশন আছে সেটা হলো আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এই দুইটা কমিশন যেহেতু সামনে এখন নির্বাচন আছে আর হলো আমাদের সংবিধান নিয়ে কথাবার্তা বেশি হচ্ছে, তাই এই দুইটা বিষয় নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে আর একটা 5 স্টার রেটিং যদি বলি এই সংস্কার কমিশন সম্পর্কে, দুইটা আছে 5 স্টার রেটিং যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। ডক্টর বদিউল আলম মজুমদার উনি হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানকে বদিউল আলম মজুমদার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এটার প্রধান হলেন ডক্টর বদিউল আলম মজুমদার। আর সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন যেটা আছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হলো অধ্যাপক আলী রিয়াজ, অধ্যাপক আলী রিয়াজ। আর এছাড়া আছে আমাদের দুদক সংস্কার কমিশন বা দুর্নীতি দমন সংস্কার কমিশন, এটার দায়িত্বে আছেন ডক্টর ইফতেখারুজ্জামান, উনি আগে টিআইবির প্রধান ছিলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এটার প্রধান ছিলেন অধ্যাপক ডক্টর ইফতেখারুজ্জামান। উনি হলো দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, যেটা দুর্নীতি দমন কমিশনের যে সংস্কার কমিশনটা গঠন করা হয়েছে এটার দায়িত্বে আছেন ডক্টর ইফতেখারুজ্জামান। এছাড়া আর যে সংস্কার কমিশনগুলো আছে তার মধ্যে পুলিশ সংস্কার কমিশন সফররাজ হোসেন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন সফররাজ হোসেন। বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান উনি আছেন বিচার বিভাগ সংস্কার কমিশন, উনি আছেন বিচার বিভাগ সংস্কার কমিশন। এবং এরপরে দেখেন আব্দুল মুহিত চৌধুরী উনি আছেন জনপ্রশাসন সংস্কার কমিশন। জনপ্রশাসন সংস্কার কমিশনটাও গুরুত্বপূর্ণ, এরাই বয়স বৃদ্ধির ব্যাপারে সুপারিশ করেছিল। যেই সংস্কার কমিশনটা বয়স বৃদ্ধির যে কমিশনটা, এই কমিশনে ছিলেন আব্দুল মুহিত চৌধুরী, এই কমিশনের প্রধান। জনপ্রশাসন সংস্কার কমিশন, এই দুইটা 5 স্টার বলছি, আর এটা 3 স্টার রেটিং একটা কোশ্চেন যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ছিলেন আব্দুল মুহিত চৌধুরী, আব্দুল মুহিত চৌধুরী। সুশাসনের জন্য নাগরিক বা সুজনের প্রতিষ্ঠাতা বদিউল আলম মজুমদার, ওকে, উনি হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। রাষ্ট্র সংস্কারের 10টি কমিশনের বাকি কমিশন হলো স্বাস্থ্য সংস্কার কমিশন, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট জেনে রাখবেন, বাকি আগেরগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে স্বাস্থ্য সংস্কার কমিশনে আছে ডাক্তার একে আজাদ খান। শ্রমিক অধিকার কমিশন বা শ্রমিক অধিকার সংস্কার কমিশন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। এরপর কামাল আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশন, এইটা 2 স্টার রেটিং, এটা একটু জেনে রাখতে পারেন। কামাল আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশন, জনাব কামাল আহমেদ উনি হলো গণমাধ্যম সংস্কার কমিশন। আর শিরিন হক উনি আছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান, শিরিন হক নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান, এইটা গুরুত্বপূর্ণ। শেষেরটা নারী বিষয়ক সংস্কার কমিশন, এইটা 3 স্টার রেটিং একটা কোশ্চেন, যেহেতু নারী পরিবেশ এই দুইটা জিনিস খুবই আলোচিত বিষয় সব সময়, সব সরকারের সময়, যে কোনো আমলে। তাই আপনার রাষ্ট্র সংস্কারের 10টা কমিশনের সর্বশেষ কমিশনটা হলো নারী সংস্কার কমিশন বা নারী বিষয়ক সংস্কার কমিশন, এটার দায়িত্বে আছেন শিরিন হক। এরপরে যদি সামনে যাই অর্থনৈতিক সমীক্ষা 2024, এটা একেবারে লেটেস্ট যে অর্থনৈতিক সমীক্ষাটা, এইটা আপনার পরবর্তী চাকরির পরীক্ষা আগামী অক্টোবর বা জুলাই এই মাসে আসবে পরবর্তী অর্থনৈতিক সমীক্ষা। সেই পর্যন্ত আপনি যতগুলো পরীক্ষাই দেন না কেন, সকল পরীক্ষার ক্ষেত্রে অর্থনৈতিক সমীক্ষা 2024 খুবই গুরুত্বপূর্ণ। আপনি যতগুলো পরীক্ষাই দেন সকল পরীক্ষার জন্য অর্থনৈতিক সমীক্ষা 2024 গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সমীক্ষা প্রতি বছর প্রকাশিত হয় বাংলাদেশের অর্থ বিভাগ থেকে, অর্থনৈতিক সমীক্ষা প্রতি বছর প্রকাশিত হয় অর্থ বিভাগ থেকে, এবং 2024ই সবচেয়ে লেটেস্ট অর্থনৈতিক সমীক্ষা। এবং এই অর্থনৈতিক সমীক্ষা সম্পর্কে পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে দেখেন। এই সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? উত্তর 17 কোটি 10 লাখ। 17 কোটি 10 লাখ এটা হলো বাংলাদেশের মোট জনসংখ্যা বর্তমানে, এবং জনসংখ্যা বৃদ্ধির হার আছে 1.33%, জনসংখ্যা বৃদ্ধির হার আছে 1.33%, এবং নারী ও পুরুষ অনুপাত 96.3:100, নারী ও পুরুষ অনুপাত 96.3:100। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে নারী ও পুরুষ অনুপাত কত এবং জনসংখ্যা বৃদ্ধির হার কত। এই দুইটা প্রশ্ন আগের দিনে সকল চাকরি পরীক্ষায় বারবার আসতে দেখা গেছে। এইটা কি আগের ভিডিও? এই কমেন্ট কে করছে? আমি মানে এটা লাইভ চলতেছে। তো তারপরে আসেন জনসংখ্যার ঘনত্ব কত। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 1171 জন প্রতি বর্গ কিলোমিটারে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 1171 জন প্রতি বর্গ কিলোমিটারে। এটা 1119 ছিল, এখন 1171 জন। আগে ছিল এটা 1119, আমাদের যেটা জনশুমারি ও গৃহগণনা 2022 এইখানে ছিল 1119, এখন বর্তমানে 1171 জন। এরপরে দেখেন এইখানে আর যে বিষয়গুলো আছে, প্রতি হাজারে শিশু মৃত্যুর হার কত? 27 জন। প্রত্যাশিত আয়ুষ্কাল, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো চাকরির পরীক্ষায় অনেকবার আসছে যে প্রত্যাশিত গড় আয়ু কত। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু এখন বর্তমানে প্রত্যাশিত গড় আয়ু 72.3 বছর প্রত্যাশিত গড় আয়ু। আচ্ছা, একটা জিনিস আমাকে বলেন তো, এই জিনিসটা আমার কাছেও মনে হয় যে বাস্তবতা নাই। নারী ও পুরুষের অনুপাত কি আসলে এরকমই? অর্থাৎ নারীরা আছে প্রতি 100 জন, নারীর বিপরীতে পুরুষ আছে 96 জন।
প্রতি 100 জন পুরুষের বিপরীতে নারী আছে 96 জন। এটা কি আসলেই বাস্তব? বাংলাদেশে কি প্রতি 100 জন নারীর বিপরীতে পুরুষ আছে 96 জন? পুরুষের সংখ্যা কি আসলেই কম বাংলাদেশে? আমি জানি না, দেখেন। তো তারপরে এখানে আর যে বিষয়গুলো আছে তার মধ্যে আছে সুপেয় পানি পান করে কত পার্সেন্ট মানুষ? 98.2% মানুষ। আর স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ব্যবহার করে 93.63% মানুষ। সাক্ষরতার হার বর্তমানে 77.9%। এইটা একেবারে 10টা স্টার দিয়ে রাখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাক্ষরতার হার, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এবং জনসংখ্যা বৃদ্ধির হার, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, আর জনসংখ্যার ঘনত্ব, এই 3টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আর বাকি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই 3টা। এছাড়া আছে প্রত্যাশিত গড় আয়ু বা প্রত্যাশিত আয়ুষ্কাল, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এই 4টা প্রশ্ন এখান থেকে একেবারে স্পেসিফিক ভাবে এক্স্যাক্টলি মনে রাখবেন। সবচেয়ে বেশি হলো জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.33%। জনসংখ্যার ঘনত্ব কত? 1171 জন প্রতি বর্গ কিলোমিটারে। প্রত্যাশিত আয়ুষ্কাল কত? 72.3 বছর। প্রত্যাশিত গড় আয়ু 72.3 বছর। আর সাক্ষরতার হার 77.9%। সাক্ষরতার হার বর্তমানে 77.9%। মোট শ্রমশক্তি কত? মোট শ্রমশক্তি 73%। মোট শ্রমশক্তি মানে 7,03,00,000 বা 7.3% হলো মোট শ্রমশক্তি। এরপরে দেখেন অর্থনৈতিক সমীক্ষা 2024-এর আর যেটা পরীক্ষায় সবসময়ই প্রশ্ন আসে, এই 2টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো শ্রম শক্তিতে নিয়োজিত পার্সেন্টেজ, নিয়োজিত মানুষের, আর একটা হলো জিডিপিতে বিভিন্ন খাতের অবদান। এই 2টা প্রশ্ন প্রচুর পরিমাণে আসছে পরীক্ষায়, যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যই পাবেন। ইভেন ব্যাংকের পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ, শ্রম শক্তিতে নিয়োজিত মানুষের পরিমাণ। শ্রম শক্তিতে নিয়োজিত মানুষের পরিমাণ বাংলাদেশের সবচেয়ে বড় খাত হলো 3টা। একটা হলো কৃষি, একটা হলো শিল্প, একটা হলো সেবা। বাংলাদেশের অর্থনীতিকে 3টা প্রধান খাতে ভাগ করা হয়। তো কৃষি খাতে নিয়োজিত শ্রম শক্তির পরিমাণ 45%, শিল্প খাতে নিয়োজিত শ্রম শক্তির 17% এবং সেবা খাতে নিয়োজিত শ্রম শক্তির পরিমাণ 38%। অর্থাৎ 30 আর 10 40, 8 7 15, মানে হলো 55%। আর এই দিকে হলো 45% কৃষি খাতে, 45% কৃষি খাতে। তো এখানে যদি দেখি আমরা, কৃষি খাতে নিয়োজিত শ্রম শক্তির পরিমাণ সর্বোচ্চ। যদি বলে বাংলাদেশে কোন খাতে সবচেয়ে বেশি শ্রমশক্তি নিয়োজিত, উত্তর কৃষি খাতে সর্বোচ্চ শ্রমশক্তি নিয়োজিত রয়েছে। মোট 45% মানুষ নিয়োজিত আছে কৃষি খাতে, এবং শিল্প খাতে নিয়োজিত আছে 17% মানুষ, এবং সেবা খাতে নিয়োজিত আছে 38% মানুষ। আর জিডিপিতে অবদানের ক্ষেত্রে কৃষি খাতের অবদান 11.02%। কৃষি খাতের অবদান 11.02%। স্যার প্রাইমারিতেও আসলো না, নিবন্ধনেও হইলো না, আর তো মনে হয় জব হবে না। হবে জব হবে না, কি বলছে? এখন বয়স বাড়াইছে না, জব তো হবেই, টুডে অর টুমোরো হবে। হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। হাল ছেড়ে দিলে তো শেষ করে দিলেন, হাল ছাড়া যাবে না, শক্ত করে ধরে রাখেন, বাকিটা আল্লাহ ভরসা। শিল্প খাতে নিয়োজিত 37.95% এবং সেবা খাতে বাংলাদেশের সর্বোচ্চ জিডিপি আসে। সেবা খাতে সর্বোচ্চ জিডিপি আসে, অর্থাৎ জিডিপিতে অবদান রাখে এমন খাত হলো 3টা, কৃষি, শিল্প এবং সেবা খাত। এর মধ্যে কৃষি খাতে সর্বোচ্চ অবদান, জিডিপি খাতে সর্বোচ্চ অবদান রাখে আমাদের কৃষি। কৃষিতে অবদান হলো, জিডিপিতে কৃষির অবদান হলো 11.02% সর্বনিম্ন, আর সর্বোচ্চ হলো সেবা খাত 51.04%। আর এর পাশে যেটা আছে শিল্প খাত, এই খাতের অবদান জিডিপিতে 37.95%। দারিদ্র্যের হার আছে 18.7% এবং চরম দারিদ্র্যের হার আছে 5.6%। চরম দারিদ্র্যের হার হলো 5.6% এবং দারিদ্র্যের হার হচ্ছে 18.7%। দারিদ্র্যের হার 18.7%, দারিদ্র্যের হার 18.7%, এবং আমাদের চরম দারিদ্র্যের হার 5.6%। এইটুকুই অর্থনৈতিক সমীক্ষা থেকে অবশ্যই মনে রাখতে হবে। তারপরে যদি বলি জনশুমারি ও গৃহগণনা 2022, এইটার চূড়ান্ত প্রতিবেদন একটা প্রকাশিত হয়েছে। একটা হলো প্রক্ষেপিত প্রতিবেদন, যেটা আমরা পড়েছিলাম বিগত পরীক্ষাগুলোর মধ্যে আমরা যেগুলো পড়েছিলাম সেইগুলো ছিল আমাদের যে প্রক্ষেপিত রিপোর্ট, আর এইটা হলো চূড়ান্ত রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন, এবং এটাই ফাইনাল রিপোর্ট। এইখানে জনসংখ্যা দেখানো হয়েছে 16,98,28,911 জন। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে এই প্রশ্নটা এসেছিল। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে একেবারে ফিগার সহ এসেছিল, অর্থাৎ 16,98,28,911, একেবারে 911 এই ফিগারটা পর্যন্ত ছিল, এবং এই 4টা ফিগার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া ছিল, 911, 921, হ্যাঁ, এরপরে 931 এরকম ছিল শেষের দিক দিয়ে। অর্থাৎ এই প্রশ্নটা আবারও গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। এটা হলো ষষ্ঠ জনশুমারি গৃহগণনা 2022 অনুযায়ী বাংলাদেশে চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? 16,98,28,911 জন। এছাড়া এখানে দেখেন জনসংখ্যার ঘনত্ব, আপনার কিন্তু চাকরির পরীক্ষায় 2টা দিক দিয়ে প্রশ্ন আসে। একটা হলো
জনশুমারি অনুযায়ী কত, একটা হলো অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কত। দুই ধরনের প্রশ্ন আসে, মানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কৃষি শুমারি মানে জনশুমারি অনুযায়ী কত অথবা অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কত। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী এই সংখ্যাটা আমরা একটু আগে দেখে আসলাম, এটা হলো 1171 জন প্রতি বর্গ কিলোমিটারে, আর এইখানে আছে 1119 জন, এইটা আছে ষষ্ঠ জনশুমারি অনুযায়ী। এই দুইটা পার্থক্য একটু মনে রাখবেন। তারপরে সাক্ষরতার হার এইখানে দেওয়া ছিল 74.8%, এটা হলো সর্বশেষ। প্রথমে বলা ছিল 74.6%, এখন এটা 74.8%, এখন এটা 74.8%। এইখান থেকে কয়েকটা প্রশ্ন একটু পরেই আপনাদেরকে করব, এটা একটু মাথায় রাখেন। প্রশ্ন করলে তখন দেখি কে কতটুকু মনে রাখতে পারেন। এইটা আমার সাথে সাথে কমেন্টে লিখলে আপনাদের মনে থাকবে ভালো, আর তারপরে আবার প্রশ্ন করব, দেখবো কতটুকু মনে থাকে। তারপরে যেটা আছে সাক্ষরতার হার 74.8, আর পরিবার অনুযায়ী খানায় গড় সদস্য সংখ্যা, অর্থাৎ খানা প্রতি জনসংখ্যা। খানা মানে একটা পরিবারকে বোঝায়, যারা একই পাতিলের রান্না খায় বা একই ঘরে বসবাস করে, এরকম একটা পরিবার, একে বলা হয় খানা। খানা প্রতি জনসংখ্যা হলো 3.98%, অর্থাৎ প্রতিটা পরিবারে গড় জনসংখ্যা 3.98%। এরপর দেখেন সর্বশেষ যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে সেটা হলো 60তম মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই 60তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? উত্তর, 60তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় 5 নভেম্বর 2024। 60তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 5 নভেম্বর 2024, এবং এইখানে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট হয়েছেন উনি হলো আপনার রিপাবলিকান দলের ক্যান্ডিডেট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প। ওনার মার্কা হলো হাতি, এবং উনি হলো যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট, উনি হলো যুক্তরাষ্ট্রের 47তম নির্বাচিত প্রেসিডেন্ট। এইটুকু এখান থেকে জানা জরুরি। নির্বাচন কবে হয় এবং উনি কোন দলের প্রার্থী এবং ওনাদের মার্কা কি ছিল। ওনাদের মার্কা ছিল হাতি, উনি রিপাবলিকান দলের প্রার্থী। ওনাদের মার্কা ছিল হাতি, উনি রিপাবলিকান দলের প্রার্থী, এবং এটা হলো 60তম রাষ্ট্রপতি নির্বাচন, যুক্তরাষ্ট্রের 60তম প্রেসিডেন্ট নির্বাচন। এবং এই নির্বাচনে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট। এবং রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদে ওনার সাথে ছিলেন কে? ওনার সাথে ছিলেন জেমস ডেভিড ভ্যান্স, উনি হলো ওহাইও রাজ্যের। এবং ডোনাল্ড ট্রাম্প কত? 312 ভোট, না এটা হলো 312টা আসন, আর কমলা হ্যারিস পায় 226 আসন। অর্থাৎ ওই আসন থেকে টোটাল যতগুলো ভোট আছে 312/226। এইখানে নির্বাচনের ছিল 312, ডোনাল্ড ট্রাম্প 312 আসন, আর এ হলো 226 কমলা হ্যারিস 226। অর্থাৎ যুক্তরাষ্ট্র তাদের ইতিহাসে, প্রায় 250 বছরের ইতিহাসে কখনোই কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তারা কোনো মহিলাকে নির্বাচিত করেনি। এরপরে দেখেন রিসেন্টলি 8টা জাতীয় দিবস বাদ করা হয়েছে। এই 8টা জাতীয় দিবস সম্পর্কে জাস্ট আইডিয়া নিয়ে রাখবেন, এগুলো পরীক্ষায় মনে হয় না এরকম বিতর্কিত কোনো বিষয় নিয়ে প্রশ্ন আসবে। কিন্তু 8টা দিবস কি কি বাতিল করা হয়েছে দেখেন। 16ই অক্টোবর 2024 8টি জাতীয় দিবস বাতিল করা হয়। কবে বাতিল করা হয় এই প্রশ্নটা আসতে পারে। বাতিল করা হয় হলো 16ই অক্টোবর 2024, 8টা জাতীয় দিবস বাতিল করা হয় 16ই অক্টোবর 2024। এখানে 7ই মার্চ বাতিল করা হয়, 5 আগস্ট বাতিল করা হয়, 15ই আগস্টে জাতীয় শোক দিবস বাতিল করা হয়, 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস বাতিল করা হয়, 17ই মার্চে বেগম ফজিলাতুন্নেসা মুজিব ওনার জন্মবার্ষিকী বাতিল করা হয়, 8 আগস্ট বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী, এবং 18ই অক্টোবর শেখ রাসেল দিবস, 12ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস, এবং 4 নভেম্বর হলো জাতীয় সংবিধান দিবস। এইগুলো দিবস সব বাতিল করা হয়েছে, এই দিবসগুলো সব বাতিল করা হয়েছে রিসেন্টলি, এই 8টা জাতীয় দিবস। এটা শুধু জেনে রাখবেন। এইখানে গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন আছে, তার আগে বলি যে আপনাদের যদি বোরিং লাগে তাহলে আমরা কিন্তু স্কিপ করতে পারি। দেখেন এইখানে আপনাদের কি বোরিং লাগতেছে কিনা একটু বলেন তো। স্যার ন্যাশনাল আইডি কার্ডের কি মেয়াদ আছে? না, ন্যাশনাল আইডি কার্ডের কোনো মেয়াদ নেই, লেখা থাকলেও আসলে কোনো মেয়াদ নেই। এখানে দেখেন বিশ্বের গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয় তার মধ্যে প্রথম যে প্রশ্নটা, অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? এই প্রশ্নটা অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষা আসছে। বর্তমান বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? আগে এখানে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ছিল ভারত, আর বর্তমানে মানে আগে ছিল সৌদি আরব, বর্তমানে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হলো ভারত। আগে ছিল সৌদি আরব, বর্তমানে ভারত। এরপরে আমদানিতে বা অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কত? উত্তর, অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান হলো 26তম। বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে চীন থেকে, বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে চীন থেকে। আর এছাড়া অস্ত্র উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। তবে সবচেয়ে বেশিবার যে প্রশ্নটা পরীক্ষা আসছে সেটা হলো অস্ত্র আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? রপ্তানিতে শীর্ষ দেশ হলো বর্তমানে যুক্তরাষ্ট্র, রপ্তানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র, এবং আমদানিতে শীর্ষ দেশ হলো বর্তমানে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হলো ভারত, এবং অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ
অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হলো বর্তমানে যুক্তরাষ্ট্র। এই দুইটা তথ্য মনে রাখবেন এবং এর মধ্যে আমদানিটাই সবচেয়ে বেশিবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। তারপরে দেখেন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2024। বিশ্ব বাণিজ্য, আপনারা যদি মনে করেন যে না বোরিং লাগতেছে তাহলে আমি স্কিপ করবো, এখানে অনেকগুলো প্রশ্ন আছে এবং এর মধ্যে থেকে অন্তত যে কোনো চাকরির পরীক্ষা দিলে আজকের ক্লাস থেকে 3 অথবা 4 মার্কের প্রশ্ন ইজিলি কমন পাবেন। 3-4টা প্রশ্ন বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি মিলে, তার থেকে বেশিও হতে পারে, তবে মিনিমাম 3-4টা প্রশ্ন অবশ্যই যে কোনো চাকরির পরীক্ষায় আপনারা কমন পাবেন। 3 থেকে 4টা প্রশ্ন যে কোনো চাকরির পরীক্ষায় অবশ্যই অবশ্যই কমন পাবেন। তাই এই অংশটা আপনাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য, আপনি প্রাইমারি দেন, নিবন্ধন দেন, এছাড়া বিসিএস প্রিলিমিনারি দেন, অথবা আপনি ব্যাংকের পরীক্ষা দেন, অথবা পেট্রো বাংলার যে আজকে পরীক্ষা গেল বা এরকম যে পরীক্ষাগুলো সামনে আছে, যে কোনো পরীক্ষার জন্য এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে 3-4টা প্রশ্ন মিনিমাম কমন পাবেনই। তো তারপরে দেখেন বিশ্বে যে আমদানি রপ্তানি বা বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা, এটাই বলা আছে বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ চীন এবং বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। আর তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হলো বর্তমানে চীন এবং তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত, এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে ভাইটাল একটা প্রশ্ন, যে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে কততম অবস্থানে আছে। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বর্তমানে বাংলাদেশের অবস্থান হলো দ্বিতীয়। তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র, তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। তো এখানে দুইটা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হলো তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি, উত্তর চীন। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত, দ্বিতীয়। এই দুইটা হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর বাইরে আরেকটা প্রশ্ন আছে, বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি, যুক্তরাষ্ট্র, এবং বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি, রপ্তানিতে শীর্ষ দেশ হলো বিশ্বে চীন। আমদানি আর রপ্তানি এই দুইটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর আসেন আগাম যে আসরগুলো সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে, খেলাধুলা সংক্রান্ত যে আগাম আসরগুলো সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে, এরকম গুরুত্বপূর্ণ কয়েকটা আসর সম্পর্কে যদি আমরা বলি, আগাম আসরগুলো, এর মধ্যে দেখেন 1 নম্বরে আমাদের বিশ্বকাপ ফুটবল, 23তম বিশ্বকাপ ফুটবল 2026, এটা অনুষ্ঠিত হবে 3 দেশে, কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। এটা কততম বিশ্বকাপ ফুটবল, এটা হলো 23তম বিশ্বকাপ ফুটবল 2026, এটা অনুষ্ঠিত হবে 23তম বিশ্বকাপ ফুটবল 2026, এটা অনুষ্ঠিত হবে কোথায়, কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র, এই 3টা দেশে, কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র, 3 দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল 2026। এবং 24তম বিশ্বকাপ ফুটবল 2030, এইটা অনুষ্ঠিত হবে 3টি মহাদেশের 6টি দেশে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, স্পেন, পর্তুগাল এবং মরক্কো। 3টা মহাদেশে অনুষ্ঠিত হবে, 3টা মহাদেশের 6টা দেশ, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, স্পেন, পর্তুগাল এবং মরক্কো। এটা হলো 24তম বিশ্বকাপ ফুটবল 2030, 24তম বিশ্বকাপ ফুটবল 2030। এরপরে আসে আমাদের 25তম বিশ্বকাপ ফুটবল 2034, এইটা অনুষ্ঠিত হবে সৌদি আরবে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা দেখছি আমি রিসেন্টলি একটা পরীক্ষায়, চাকরির পরীক্ষায় এসছে রিসেন্টলি, যে সর্বশেষ যেটা এসে গেছে পরীক্ষায় 25তম বিশ্বকাপ ফুটবল 2034 সালেরটা, কিন্তু যেহেতু সৌদি আরবওয়ালারা হোস্ট করতে যাচ্ছে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ ফুটবল, তাই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এটা 25তম বিশ্বকাপ ফুটবল 25তম বিশ্বকাপ ফুটবল 2034। তারপরে দেখেন ক্রিকেট টুর্নামেন্টের যে আগাম আসরগুলো সম্পর্কে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোর মধ্যে আছে 13তম বিশ্বকাপ ক্রিকেট, 13তম বিশ্বকাপ আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেট, এবং আমাদের ক্রিকেট টুর্নামেন্টগুলো যেগুলো আছে এর মধ্যে প্রথমটা 2025 সালে, এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। 2025 সালে আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেট, এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। 2025 সালে আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেট, এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। এরপরে যদি বলি 14তম বিশ্বকাপ ক্রিকেট, যেটা সামনে আসতেছে 2027 সালের বিশ্বকাপ ক্রিকেট, এইটা অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে, এই 3টা দেশে। এটা হলো আমাদের 14তম বিশ্বকাপ ফুটবল আসর, যেটা ভারতে হয়ে গেল, এটা ছিল 13তম বিশ্বকাপ ফুটবল আসর। 13তম বিশ্বকাপ ফুটবল আসর, 13তম বিশ্বকাপ ফুটবল আসর হয়ে গেছে ভারতে। এবং 14তম বিশ্বকাপ ফুটবল আসর, যেটা 14তম বিশ্বকাপ ফুটবল আসর, এটা হলো 2027 সালে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে, এই 3টা দেশে, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে, এই 3 দেশে অনুষ্ঠিত হবে। এবং 15তম বিশ্বকাপ ক্রিকেট আসর যেটা আছে, 15তম বিশ্বকাপ ক্রিকেট আসর, এটা হলো 2031 সালে অনুষ্ঠিত হবে বাংলাদেশে, তাই এটা গুরুত্বপূর্ণ। আর সহ আয়োজক থাকবে ভারত, বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং এটা সহ আয়োজক ভারত। তাই এইটা যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে বিশ্বকাপ ক্রিকেটের 15তম আসর বা বিশ্বকাপ ক্রিকেট 2031 অনুষ্ঠিত হবে কোন দেশে, উত্তর বিশ্বকাপ ক্রিকেট 2031 অনুষ্ঠিত হবে, বিশ্বকাপ ক্রিকেট 2031 অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এটা হলো বিশ্বকাপের কততম আসর, 15তম বিশ্বকাপ ক্রিকেটের আসর, বিশ্বকাপ ক্রিকেটের 15তম আসর। তো আমি একটু পিছন থেকে একটা প্রশ্ন যদি করি, দেখেন আরেকবার বলে যাই, এটা হলো 25তম বিশ্বকাপ ফুটবল আসর 2034, সৌদি আরবে অনুষ্ঠিত হবে। এবং 15তম বিশ্বকাপ ক্রিকেট, এটা হলো 25, এটা হলো 15তম বিশ্বকাপ ক্রিকেট 2031, এটা অনুষ্ঠিত হবে বাংলাদেশে। তো এখন দেখেন এরপরের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা হলো আগাম আসর সম্পর্কে
টি-20 বিশ্বকাপ যেগুলো আছে, 10তম টি-20 বিশ্বকাপ 2026 এইটাও অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। 10তম টি-20 বিশ্বকাপ 2026। আজকের ক্লাসটা যারা করছেন এই অংশটুকু থেকে আবারও আপনি খাতায় নিজে আলাদা করে বাসায় বসে অবশ্যই নোট নিয়ে নেবেন, এবং আশা করি এই অংশটা থেকে আপনি অন্তত 3, 4 এমনকি 5 নম্বরের প্রশ্ন কমন পাবেন যে কোনো চাকরির পরীক্ষায়। এখন আপাতত শেয়ার করে টাইম লাইনে রাখতে পারেন, কারণ আমাদের এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে লাইভ হয়। আর প্রচুর পরিমাণে লাইভ হলে কি হয়, আপনার ওই যে একটা লাইভের নিচে একটা লাইভ পড়ে যায়, হারিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার খুঁজে পাইতে সুবিধা হবে অবশ্যই, অথবা স্ক্রিনশট নিয়ে একটা একটা করে স্ক্রিনশটগুলো জমাই ওইখান থেকে পড়ে ফেললেও হবে। দুইটার যেটা করেন সেটাই আপনার জন্য মঙ্গলজনক আশা করি। তো 11তম বিশ্বকাপ ক্রিকেট টি-20, এই টি-20 বিশ্বকাপ 2028 সালে এটা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। 2026-এরটা ভারতে, এবং 28তম যেটা আছে 2028 সালের 11তম আসর, 2028 সালের 11তম টি-20 বিশ্বকাপ ক্রিকেট আসর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে, এবং 12তম যে আসরটা হবে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের 2030 সালে, এই আসরটা হবে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড। আর ইংল্যান্ড ও ওয়েলসে হবে 10ম নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট। 10ম নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট 2026, এটা হবে ইংল্যান্ড ও ওয়েলসে। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট 2026, এটা অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে। যারা পরে জয়েন করছেন ওনারাও টাইম লাইনে শেয়ার করে রাখলে পরে দেখতে পারবেন, দুঃখ করার কিছু নেই, হতাশ হওয়ারও কিছু নেই। যারা পরে জয়েন করছেন ওনারা পরে দেখে নিয়েন, সমস্যা নেই। তো তারপরে আসেন এখান থেকে আর যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো অলিম্পিক গেমস। অলিম্পিক গেমসে আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো গ্রীষ্মকালীন অলিম্পিক আর একটা হলো শীতকালীন অলিম্পিক। তো দেখেন প্রথমে আছে গ্রীষ্মকালীন অলিম্পিক। গ্রীষ্মকালীন অলিম্পিকের 34তম এবং 35তম আসর যথাক্রমে 2028 এবং 2032 সালে হবে, এবং সর্বশেষ যে আসর হয়ে গেছে চীনের হাংজুতে এটা অনুষ্ঠিত হয়। তো 34তম বিশ্বকাপ ক্রিকেট গ্রীষ্মকালীন অলিম্পিক আসর এটা হয়েছে লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্রতে, এবং 35তম বিশ্বকাপ ক্রিকেটের আসর অলিম্পিকের আসর 35তম অলিম্পিকের আসর যেটা গ্রীষ্মকালীন অলিম্পিক 2032, এটা হয় ব্রিসবেন অস্ট্রেলিয়াতে। এই দুইটা আসর খুবই গুরুত্বপূর্ণ, একটা হলো 2028 সালের 34তম অলিম্পিকের আসর, এবং 35তম অলিম্পিকের আসর 2032 সালের। প্রথমটা লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয়টা ব্রিসবেন অস্ট্রেলিয়া। এবং 25তম এবং 26তম শীতকালীন অলিম্পিক, এটা হলো আবার শীতকালীন অলিম্পিক। অলিম্পিকটা দুইটা, একটা হলো পত্রিকার ক্লাসগুলো কি আপনারা আবারও চান? শাকিল মাহমুদ লিখছে পত্রিকার ক্লাস আবার চাই, আর বাকিরা কারা কারা চান একটু বলেন তো? পত্রিকার ক্লাস আবার চাই কারা কারা চান? ওনার সাথে একমত কারা একটু কমেন্ট করেন দেখি। স্যারকে বললো যে স্যার লোকজন এটার ব্যাপারে খুবই আগ্রহী, আমরা আবারও চালু করতে পারি, তাহলে এটা হয় চালু হবে। 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক হয় প্যারিসের ফ্রান্স, ওকে। আর শীতকালীন অলিম্পিক 2026 এটা হবে মিলান কর্টিলা ইটালিতে। আর এরপরে ফরাসি আল্পস এবং ফ্রান্সে অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক পরবর্তী। এছাড়া আছে এশিয়ান গেমসের আসর, দেখেন 20তম এশিয়ান গেমসের আসর 2026 সালে এটা অনুষ্ঠিত হবে জাপানে, নাগোয়া জাপান। এরপরে 21তম আসর এশিয়ান গেমসের 2030 সালে অনুষ্ঠিত হবে দোহা কাতার। এছাড়া 22তম আসর এশিয়ান গেমসের এইটা 2034 সালে অনুষ্ঠিত হবে রিয়াদ, সৌদি আরব। এই কয়টা গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে তার মধ্যে আছে বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ সম্মেলন। এই পৃষ্ঠাটা থেকে 1 মার্ক কমন পাবেন, শুধু এই একটা পৃষ্ঠা থেকে 1 মার্ক কমন পাবেন। অবশ্যই এইটা আপনারা নোট করে নেবেন খাতায়। এটা কিন্তু রেগুলার পেইড ব্যাচের ক্লাসের একটা ক্লাস, আপনাদের পেইড ব্যাচের একটা ক্লাসের মধ্যে থেকে আমি কিন্তু এই জিনিসগুলো দিলাম। আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, যারা ভর্তি আছেন, যারা ভর্তি নাই, যারা ক্লাস করতে পারেন না, এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। টাইমলাইনে শেয়ার করা থাকলে পরে নোট করে অবশ্যই এটা মুখস্থ করে নেবেন। এখান থেকে যে কোনো চাকরির পরীক্ষায়, পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে এখানে যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবেন। তো দেখেন আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ সর্বশেষ সম্মেলন, এর মধ্যে আছে ব্রিক্সের সম্মেলন। ব্রিক্সের 16তম সম্মেলন 2024, এটা অনুষ্ঠিত হবে কাজান, রাশিয়া। ব্রিক্সের 24তম সম্মেলন 2024, এটা অনুষ্ঠিত হবে কাজান, রাশিয়া। এরপরে দেখেন জি7 এর যে সম্মেলন, যে এইখানে আরেকটা কথা, ব্রিক্সের 17তম সম্মেলন 2025 সালে এটা অনুষ্ঠিত হবে ব্রাজিলে। তো ব্রিক্সের 24-এর সম্মেলনটা হচ্ছে কাজান, রাশিয়া, এটা অলরেডি হয়ে গেছে। ব্রিক্সের সম্মেলন এটা অলরেডি হয়ে গেছে। আর 17তম সম্মেলন 2025 এটা হবে ব্রাজিলে। 17তম সম্মেলন 2025 এটা হবে ব্রাজিলে। এটা কিন্তু পেইড ব্যাচের ক্লাস, আপনাদের জন্যই শুধুমাত্র এই করতেছি, কারণ অনেকেই ভর্তি ছিলেন বাট তার ব্যাচের ক্লাস শেষ হয়ে গেছে, সাম্প্রতিক ক্লাসগুলো ওইভাবে নেওয়া হয় নাই, অথবা যেগুলো ছিল সেই তথ্যগুলো ব্যাকডেটেড হয়ে গেছে। এই জন্যই এই ক্লাসটা কিন্তু আপনারা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা শুধু স্ক্রিনশট নিয়ে থেমে যাবেন না। স্ক্রিনশট নিলে কি হয়, ওইগুলো মোবাইলেই থেকে যায় এবং মোবাইল শিক্ষিত হয়, নিজের মাথায় কিছুই আসে না। তাই অবশ্যই আপনি যেটা করবেন সেটা হলো
আপনি এই জিনিসটা বাসায় নিজে নোট করবেন। এখন শেয়ার করা থাকলে পরে অবশ্যই এটা কিন্তু খালি শেয়ার হয়ে যদি আপনার টাইম লাইনে থেকে যায় তাহলে আপনার টাইম লাইন সমৃদ্ধ হবে, কিন্তু আপনি সমৃদ্ধ হবেন না। আপনি ওই যে পড়ছেন না, পরহস্তে ধন আর হলো কি যেন, পুঁথিগত বিদ্যা ও পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। অর্থাৎ যখন আপনার প্রয়োজন হবে তখন এই পরের কাছে থাকা টাকা অথবা বইয়ে থাকা পড়াশোনা, এই দুইটার কোনোটাই আপনার কাজে দিবে না। সো পড়াগুলো মাথায় ঢুকাইতে হবে, শুধু খাতায় থাকলে হবে না কিন্তু। হ্যাঁ, একটা হলো খাতায় থেকে যায়, কিন্তু আমাদের এই খাতায় যাতে না থাকে এই জন্য বললাম যে টাইম লাইনে শেয়ার করে রাখেন। এখন শেয়ার করে রাখলেন আপনার টাইম লাইনে এরকম অজস্র অমুক স্যারের ক্লাস, তমুক স্যারের ক্লাস, অমুক কোচিং এর, অমুক ভাইয়ার, সব জায়গায় ক্লাস শেয়ার করা, কিন্তু কোনোটাই কোনো কিছু আপনি লিখতে পারতেছেন না বা পড়তে পারতেছেন না, এরকম হলে কিন্তু আপনার খুব বেশি উপকারে আসবে না। নেক্সট আসেন G7 এর সম্মেলন, 50তম সম্মেলন 2024, এটা হয়ে গেছে ইটালির আপুলিয়া। 51তম সম্মেলন 2025, এটা হবে কানাডায়, এবং G20 সম্মেলন 19তম সম্মেলন 2024, এটা হয়ে গেছে রিও ডি জেনেরিও, ব্রাজিল। 20তম সম্মেলন 2025, এটা হয়েছে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে। 20তম সম্মেলন এটা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে। এছাড়া কমনওয়েলথের ক্ষেত্রে, কমনওয়েলথের 27তম সম্মেলন, এটার সম্পর্কে লিখবেন 2024 সালে আপিয়া সামোয়া, এইখানে ন্যাটোর সম্মেলন 34তম সম্মেলন 2024, এইটা অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রতে। এবং 2025 সালে ন্যাটোর সম্মেলন হবে হেগ, নেদারল্যান্ডস। এছাড়া আরব লীগের সম্মেলন, 32তম সম্মেলন, আরব লীগের 32তম সম্মেলন, এটা হয়েছে 2024 সালে মানামা, বাহরাইন। আর ওআইসির সর্বশেষ সম্মেলন, 15তম সম্মেলন, এটা হলো 4 মে 2024, বানজুল গাম্বিয়া। আর এরপরে যেটা আছে দেখেন, বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তি, কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বিভিন্ন সংস্থার যে প্রধান, ওনাদের সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তাই এই স্লাইডটা রেখেছি। এই স্লাইডটার মধ্যে আছে জাতিসংঘের প্রধান অ্যান্টোনিও গুতেরেস, ওনার বাড়ি হলো পর্তুগাল। বিশ্বব্যাংকের প্রধান হলো অজয় বাঙ্গা, 14তম, উনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, যুক্তরাষ্ট্রে বাড়ি। ওআইসির বর্তমান প্রধান হলেন হুসেন ইব্রাহিম তাহা, বাড়ি হলো চাঁদ। কমনওয়েলথের প্রধান হলো প্যাট্রিসিয়া জানেট, স্কটল্যান্ড, যুক্তরাজ্যের নাগরিক। আইএমএফ এর বর্তমান প্রধান হলেন ক্রিস্টালিনা জর্জিয়েভা, ওনার বাড়ি হলো বুলগেরিয়া। ন্যাটোর বর্তমান প্রধান হলেন মার্ক রুট, ওনার বাড়ি হলো নেদারল্যান্ডস। ফিফার বর্তমান প্রধান হলেন জিয়ান্নি ইনফান্তিনো, ওনার বাড়ি হলো সুইজারল্যান্ডস। ইউরোপীয় কমিশন বা ইইসি, ইউরোপিয়ান কমিশনের প্রধান হলেন উর্সুলা ভন ডার লিয়েন, ওনার বাড়ি হলো জার্মানি। এরপরে দেখেন বাংলাদেশের যে সর্বশেষ বিভিন্ন পদের প্রধান যারা আছেন, বাংলাদেশের বিভিন্ন পদের সর্বশেষ যারা প্রধান আছেন ওনাদের কথা যদি বলি, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উনি হলো 25তম প্রধান বিচারপতি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মঞ্জুর, উনি হলেন 13তম গভর্নর বাংলাদেশ ব্যাংকের। অ্যাটর্নি জেনারেল আছে মোহাম্মদ আসাদুজ্জামান, উনি হলো 17তম অ্যাটর্নি জেনারেল। পিএসসি বা সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান মোবাশ্বের মোমেন, উনি হলো 15তম। এছাড়া আছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, উনি হলো 19তম মহাপরিচালক। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান, উনি হলো 18তম সেনাপ্রধান, জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়া দেখেন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বা এলডিসি থেকে উত্তরণের সুপারিশ লাভ করেছে, এইটা সম্পর্কে এই কয়েকটা তথ্য আছে। এই তথ্যগুলো খুবই ভাইটাল বা গুরুত্বপূর্ণ। এখানে ভাইটাল তথ্যগুলোর মধ্যে প্রথমে আছে বাংলাদেশ কবে প্রথমবার সুপারিশ লাভ করে, 2018 সালের 16 মার্চ। দ্বিতীয়বার সুপারিশ লাভ করে 2021 সালের 26 ফেব্রুয়ারি। তৃতীয়বার বা চূড়ান্তভাবে বাংলাদেশ উত্তরণ করবে কবে, এই তারিখটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এছাড়া প্রথমবার কবে সুপারিশ লাভ করে, এটা গুরুত্বপূর্ণ। 24 নভেম্বর 2026 বাংলাদেশ এলডিসি থেকে বা লেস ডেভেলপ কান্ট্রি থেকে চূড়ান্তভাবে উত্তরণ লাভ করবে। আর বর্তমানে এলডিসি ভুক্ত দেশ কতটি? উত্তর, বর্তমানে এলডিসি ভুক্ত দেশের সংখ্যা হলো 45টি। এছাড়া দেখেন এলডিসি থেকে মুক্তি পেয়েছে এরকম দেশ আছে 7টি: বতসোয়ানা, কেপ ভার্দে, মালদ্বীপ, সামোয়া। এছাড়া আছে নিরক্ষীয় গিনি, ভানুয়াতু এবং ভুটান। এই 7টা দেশ এলডিসি থেকে চূড়ান্তভাবে উত্তরণ পেয়েছে। এই 7টা দেশ এলডিসি থেকে উত্তরণের শর্ত হলো 3টি: মাথাপিছু আয় $1230 বা তার বেশি, মানব সম্পদ সূচক 66 বা তার বেশি, আর অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক 32-এর নিচে থাকতে হয়। বাংলাদেশের ছিল তৎকালীন সময় 25.2। এরপরে দেখেন স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য, এটা নিয়ে আপনাদের একটা কনফিউশন আছে, কারণ এটা 2 দিন পর পর পরিবর্তন হয়। সর্বশেষ 42তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি, ইলিশ মাছ এবং আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি। এগুলো হলো প্রথমগুলো। 1 নম্বরে জামদানি শাড়ি, 2 নম্বরে ইলিশ মাছ এবং ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি, এগুলো প্রথম দিকে স্বীকৃতি পায়। আর সর্বশেষ স্বীকৃতি পেয়েছে 42তম গোপালগঞ্জের গহনা, 43তম সুন্দরবনের মধু এবং 44তম মধুপুরের আনারস।
তো এইখানে সবকিছু মনে রাখার দরকার নেই, শুধু ফিগারটা মনে রাখবেন যে বাংলাদেশে সনদপ্রাপ্ত জিআই পণ্য সর্বশেষ কতটি। সনদপ্রাপ্ত জিআই পণ্য বর্তমানে 43টি, আর মধুপুরের আনারস এটা নিয়ে এখনো কথা চলছে। আর এখান থেকে যেটা আছে জরুরি হটলাইন, এইখান থেকে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসছিল, নিবন্ধনেও প্রশ্ন আসছিল, আবারও সামনের যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন পাবেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের বিভিন্ন হটলাইন নাম্বারগুলোর মধ্যে জাতীয় পরিচয়পত্রের তথ্য সেবা এটা আছে হটলাইন 105, 106 আছে দুর্নীতি দমন কমিশন, 109 আছে নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহ এই সংক্রান্ত হটলাইন। জাতীয় জরুরি সেবা আছে 999, জাতীয় জরুরি সেবা ও ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ যা যা আছে সবগুলো। এছাড়া 16123 এটা হলো কৃষি সংক্রান্ত হটলাইন, আর 1090 দুর্যোগের আগাম বার্তা, 16122 এটা হলো ভূমি সেবা হটলাইন, এবং 16263 বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা সংক্রান্ত হটলাইন 16263, এবং কৃষি সংক্রান্ত হটলাইন হলো 16123। আজকের একেবারে সব শেষ যে টপিক সেটা হলো এমপক্স, নতুন আতঙ্ক এমপক্স। তো এই এমপক্স সম্পর্কে যদি বলি, এমপক্স হলো একটি ভাইরাস জনিত রোগ। কোন ধরনের রোগ এটা পরীক্ষা আসে, এমপক্স হলো একটা ভাইরাস জনিত রোগ। এরপরে দেখেন এই রোগের জন্য দায়ী কে, এই রোগের জন্য দায়ী মাঙ্কিপক্স ভাইরাস, এবং 1958 সালে প্রথম আবিষ্কৃত হয় ডেনমার্কে, বা প্রথম শনাক্ত হয় এই রোগ প্রথমবারের মতো ডেনমার্কের কোপেনহেগেনে। এটার ধরন আছে 2টি, এবং এটি কোন ধরনের রোগ? উত্তর, এটি একটি ছোঁয়াচে রোগ। এমপক্স একটি ছোঁয়াচে এবং ভাইরাস জনিত রোগ, আর এটার জন্য দায়ী হলো মাঙ্কিপক্স ভাইরাস। আর 1958 সালে ডেনমার্কে প্রথম এটা আবিষ্কৃত হয়। আরেকটা স্লাইড রয়ে গেছে, সেটা হলো নোবেলের সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সর্বশেষ নোবেল পুরস্কার সম্পর্কে যা যা পড়বেন, দেখেন নোবেলে চিকিৎসা সম্পর্কে পড়বেন, রসায়ন পদার্থ লাগবে না, এগুলো কোনো পরীক্ষায় কখনো আসে নাই। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুবকুন, দুইজনই হলো যুক্তরাষ্ট্রের নাগরিক। একজন হলো এমপক্সও আসছে স্যার, ওরে আমি তো প্রশ্ন দেখি নাই। দেখেন এর মধ্যেই 2টা প্রশ্ন অলরেডি বিভিন্ন পরীক্ষায় এসে গেছে। আজকের পরীক্ষা যেটা হয়েছে পেট্রো বাংলার পরীক্ষায় 2টা প্রশ্নই এখান থেকে কমন, আমি তো দেখি নাই। তো আপনারা যে পরীক্ষাগুলোই দেন না কেন, যে কোনো চাকরির পরীক্ষার জন্য আজকের এই ক্লাস থেকে অন্তত 3 থেকে 4 মার্কের প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবেন। এর থেকে বেশিও হতে পারে, কম হবে না, মাস্ট ওভারশিওর থাকেন। তো দেখেন চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছে 2024 সালে 2জন, একজন হলো গ্যারি রুবকুন এবং ভিক্টর অ্যামব্রোস, দুইজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। আর 3টা পড়বেন হলো অর্থনীতি, সাহিত্য, শান্তি। এই 3টা গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য এবং শান্তি। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক হ্যান কাং, উনি ওনার সামগ্রিক সাহিত্যকর্মের জন্য এই নোবেল পুরস্কার লাভ করেন। এবং শান্তিতে নোবেল পুরস্কার লাভ করছেন জাপানি একটা পরমাণু বিষয়ক সংগঠন বা পরমাণু অস্ত্র নিরোধ বিষয়ক সংগঠন নিহন হিদন কায়ো। 1956 সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এরা নোবেল পুরস্কার লাভ করে এই 2024 সালে। অর্থনীতিটা ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এন রবিনসন ওনারা অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। আর যে কোনো তথ্যের জন্য চাকরি সংক্রান্ত, চাকরির প্রস্তুতি সংক্রান্ত, অন্যান্য যে কোনো এই সংক্রান্ত আমাদের এখানে নিবন্ধন, বিসিএস, ব্যাংক, প্রাইমারি এবং 11 থেকে 20তম গ্রেডের অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত যে ব্যাচগুলো আছে, এই ব্যাচগুলো সংক্রান্ত যে কোনো তথ্য, অথবা আপনার চাকরি পরীক্ষার প্রস্তুতি, সিলেবাস, পরীক্ষার তারিখ বা পরীক্ষার অন্যান্য গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে জানতে চাইলে আপনারা আমাদের হটলাইন নাম্বারে দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় কল করতে পারেন। 096443300, 096443300। এই নাম্বারগুলোতে কল করলে দিনরাত 24 ঘন্টা আপনারা যে কোনো তথ্য জানতে পারবেন। আর আমাদের ভর্তি সংক্রান্ত যে বিষয় আছে সবগুলো ব্যাচেই এখন অ্যাডভান্স ভর্তি চলছে। প্রাইমারি অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে, নিবন্ধন অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে, নিবন্ধন লিখিত অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে, বিসিএস 47তম বিসিএস ব্যাচে ভর্তি চলছে, 48তম বিসিএস ব্যাচে ভর্তি চলছে, 47তম 48তম বিসিএস ব্যাচে ভর্তি চলছে। আর এর বাইরে হলো আমাদের 11 থেকে 20তম গ্রেডের যে সরকারি চাকরির প্রস্তুতি আছে, এটা ব্যাচগুলোতে ভর্তি চলছে। এছাড়া আমাদের সম্পর্কে ইউটিউবে এই ক্লাসটার পূর্ণাঙ্গ বিস্তারিত আপনারা আবারও পেয়ে যাবেন। আর আমাদের প্লে স্টোরে, যে গুগল প্লে স্টোরে গেলে আমাদের অ্যাপসটা পেয়ে যাবেন। এছাড়া www.বিদ্যাবাড়ি.com আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সাথে থাকার জন্য। কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের ক্লাসটা কেমন লাগলো। সাম্প্রতিকের একেবারে মোটামুটি আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, এখান থেকে অন্তত 4-5 মার্কের প্রশ্ন ইজিলি কমন পাবেন। যে কোনো পরীক্ষার জন্য 4-5 মার্কের প্রশ্ন অবশ্যই কমন পাবেন। এবং আগামী জুন জুলাই পর্যন্ত এই ক্লাসটাই আপনাদের সাম্প্রতিকের একটা বেশ বড় সলিউশন হতে পারে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।